2026 সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগে গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচনের ঘোষণা ঐতিহাসিক, গণতন্ত্র উত্তরণের পথকে মসৃণ করবে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নির্বাচন, সেই সঙ্গে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। বর্তমান বাস্তবতায় ত্রয়োদশ নির্বাচনের চ্যালেঞ্জ কি, বাস্তবতা কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সম্পাদক জি9। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে 2026-এর ফেব্রুয়ারি রমজান শুরুর আগে নির্বাচন আয়োজনের। সেক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক যে সংকট আমরা বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে দেখছি, তার অবসান হলো কি? হ্যাঁ, অবসান হলো। যদিও গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা যখন বললেন যে রোজার আগেই তিনি ঈদের উৎসব উপহার দিতে চান, ঈদ উৎসব উপহার দিতে চান, সেটি একটি উৎসব মুখর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এটা জানার পর আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে তাহলে এই নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা কাটলো এবং ঈদের আগে ঈদের উৎসবের জন্য এখন রাজনৈতিক দলগুলো সবাই যে অপেক্ষা করছিল সেটার অবসান হলো। এইখানে বিভিন্ন জনের যে কমেন্ট আসছে, সেই কমেন্টের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। মিশ্র প্রতিক্রিয়া এইরকম যে কেউ কেউ বলছেন যে ঘটনা আরও বাকি আছে, অপেক্ষা করেন শেষ পর্যন্ত দেয় কিনা, বাংলাদেশের বিভিন্ন রকমের ঘটনা দিয়ে ঘটিয়ে পরিস্থিতি চেঞ্জ করা হয়, এরকম অনেকে সন্দেহ করছেন। এই সন্দেহের পিছনে কারণ হতে পারে এরকম যে বাংলাদেশের রাজনীতি একটা আনপ্রেডিক্টেবল এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার এরকম সব ঘটনা এদেশে ঘটেছে। সুতরাং কারো কারো এরকম সন্দেহ কাজ করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে আজকেই যখন চিঠি দেয়া হলো, এরপর কোনো রকম সংশয় থাকার কোনো কারণ নাই। কারণ নাই এর জন্য আমি যখন লন্ডন বৈঠক হয় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এবং প্রধান উপদেষ্টার, তারপর থেকে প্রতিটা আলোচনায় সব জায়গায় কমনলি বলেছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং হতেই হবে। কেন হতে হবে? কারণ প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ মানুষ। কতটা বিচক্ষণ হলে সারা পৃথিবীতে তার যে প্রভাব বিস্তার করেছেন তিনি, তার উপর যখন ফ্যাসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনা নানান রকমের নিপীড়ন চালাচ্ছিলেন, তখন তার পক্ষে নোবেল বিজয়ীরা এবং ইন্টারন্যাশনাল লিডাররা যেইভাবে বিবৃতি দিচ্ছিল, এত সংখ্যক এই লেভেলের মানুষ বিবৃতি পৃথিবীতে কোনো কালে কারো জন্য হয়নি। তার মানে এতটা ইনফ্লুয়েন্স তিনি তৈরি করতে পারেন এবং সম্পর্ক রক্ষা করতে পারেন। সেই মানুষ বাংলাদেশে এমন কোনো কাজ এই বয়সে করবেন না যাতে করে তার এতদিনের যে অর্জন সেটা নষ্ট হয়। দুই হলো, তিনি তার ব্যাপারে দুইটা কথা আমি বলতাম। এক, তিনি অর্থনীতির মানুষ। শান্তিতে নোবেল পেলেও তিনি বেসিক্যালি অর্থনীতির মানুষ। তার মানে তিনি অর্থনীতি ভালো বোঝেন। বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিনিয়োগ নাই, এখানে কর্মসংস্থান নাই, মানুষের আয় রুজি কমে গেছে, ফলে অর্থনৈতিক যে মন্দা সেটা তিনি ভালো মতো উপলব্ধি করতে পারেন। ফলে যত দিন যাবে তত এই অর্থনৈতিক সংকটটা ঘনীভূত হবে। সুতরাং এই চাপটা তিনি কতদিন নেবেন? এক। দুই হলো, তিনি সামাজিক ব্যবসা করেন, সুতরাং সমাজের তৃণমূলের মানুষের মনটা অনেকখানি তিনি বোঝেন। ফলে এই জাতি পুরোপুরি নির্বাচনমুখী হয়ে আছে। যতদিন না দিবেন, পেছাবেন, ততদিন তারা অনিশ্চয়তার মধ্যে থাকবে, অস্থিরতায় পড়বে। তিন হলো, রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পরে তাদের মধ্যে গণ অভ্যুত্থান প্রশ্নে
ফ্যাসিবাদ বিরোধিতার প্রশ্নে যে একটা ঐক্য তৈরি হয়েছিল, সে ঐক্যটা আস্তে আস্তে দূরত্বের পর্যবেসিত হচ্ছে। ফলে এটা যত দিন যাবে এই দূরত্বটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থেকে শত্রুতায় পরিণত হওয়ার দিকেও যেতে পারে। সেই আশঙ্কা থেকে তিনি আরও বড় সংকট অনুভব করবেন। 4 হলো, বাংলাদেশের রাজনীতিতে প্রকাশ্য বা অপ্রকাশ্যভাবে সেনাবাহিনীর একটা রোল কিন্তু থাকে, তাদের চাওয়া না চাওয়ার একটা গুরুত্ব দিতে হয়। সেই ক্ষেত্রে যেহেতু গণঅভ্যুত্থানের সময় থেকে পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ফ্যাসিবাদী গোষ্ঠী থাকা, অনেকে পালিয়ে যাওয়া, নানান কারণে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে ওইভাবে পারছিল না, তারা ট্রমাটাইজড হয়েছে, অনেকে দায়সারা গোছের কাজ করেছে। সেইখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা রক্ষায় এবং সামগ্রিকভাবে দেশের শৃঙ্খলা রক্ষায়। সেই জায়গায় সেনাবাহিনীর ইচ্ছাকে যদি একেবারে প্রাধান্য না দেওয়া হয় এবং তারা যদি শুধু এটুকু বলে, তাহলে সেনাবাহিনী মাঠে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার এই কাজ আর করতে পারবে না দীর্ঘদিন। তাহলে সেনাবাহিনীর প্রতি মানুষের যে ধারণা সেটা চেঞ্জ হয়ে যাবে এবং আইন শৃঙ্খলার অবনতি হলে তার দায়টা সেনাবাহিনীকেও নিতে হবে। এইরকম অনেক বিষয় আছে, আর ইন্টারন্যাশনাল নানা রকম স্টেক হোল্ডার তো আছেই। ফলে সব বিশ্লেষণ, সব উপাদান মিলিয়ে এটা বলা যায় যে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই জন আকাঙ্ক্ষার বিপরীতে অর্থনৈতিক মন্দার মধ্যে থেকে রাজনৈতিক দল, বিশেষ করে বড় দল বিএনপি সহ তাদের সমমনাদের যে চাওয়া, সেটার বিপরীতে গিয়ে এটাকে পিছিয়ে সংকট ঘনীভূত করা এবং নিজের এত সারা জীবনের অর্জিত যে সুনাম সেটা নষ্ট করার ঝুঁকি তিনি নেবেন না। ফলে ফেব্রুয়ারিতে ইলেকশনের এই ঘোষণা হওয়ার আগেও বলেছিলাম ইলেকশন ফেব্রুয়ারির মধ্যে হবে এবং হতেই হবে, এখন তো সেটা বাস্তবতা। কিন্তু ডাক্তার সায়ন্ত, সেখানেও তো প্রশ্ন আসে যে নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সদিচ্ছা কিংবা আন্তরিকতার ঘাটতিরই সেটি না হয় প্রমাণিত হলো, কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা আমরা শুনছি যে সরকারের ভেতরে একটা সরকার চাইছে নির্বাচন বিলম্বিত হোক, পতিত স্বৈরাচার নির্বাচন আয়োজন ভণ্ডুল করতে চাইছে, সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা নিজেই জানিয়েছেন এবং বিএনপি মহাসচিবও অবগত করেছেন যে কোথাও একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তাহলে সব সংশয় কি কেটে গেছে, এমনটা ধারণা করা যায় কি? না, শুধু আপনি যে কজনের নাম বললেন সে কজনই না, সরকারের একজন গুরুত্বপূর্ণ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সে পর্যন্ত স্ট্যাটাস দিয়ে বলেছিল 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছে। তো এরকম অনেকেই বলছিলেন। ডক্টর আসিফ নজরুল একটা ইন্টারভিউতে এটা স্বীকারই এরকম করে নিয়েছেন, পৃথিবীর সব দেশেই সরকারের ভেতরে সরকার থাকে। এখন সরকারের ভেতরে সরকার থাকলেও সেই সরকারের মধ্যে পতিত ফ্যাসিবাদের কজনকে সরানো গেছে। সরকার বলতে তো শুধু উপদেষ্টা পরিষদটা না, উপদেষ্টা পরিষদের তারা যাদের দিয়ে সরকার চালাবে তারাও তো সরকারের অংশ। সুতরাং সেইখানে নানান মেরুকরণ থাকবে। উপদেষ্টাদের মধ্যেও তাদের মতের ভিন্নতা হতে পারে। সেই ক্ষেত্রে এক এক দলের দিকে বা এক এক দেশের দিকে এক একজনের মানসিক টান থাকতে পারে। ফলে একটা মেরুকরণে ভিন্নতা আসতে গিয়ে আস্তে আস্তে সরকারের ভেতর যে মতভিন্নতা, মতদ্বৈততা এবং ভিন্ন মেরুকরণ তৈরি হয়, সেটাই হয়তো সরকারের ভেতরে সরকার, মানে তাদের চিন্তা চেতনা বা কাজের ধরনে না মিল হলে সরকারের ভেতরে সরকারের একটা অবয়ব তৈরি হয়। সেই ক্ষেত্রে এই আশঙ্কা অনেকেই করছিলেন, কিন্তু এই সরকারের ভেতরের সরকার তারা আর সফল হওয়ার সুযোগ নাই। কারণ সরকারের মূল বডি যেটা প্রধান উপদেষ্টা, তিনি তো এর নেতৃত্বে, তিনি নির্বাচনের দিকে এখন তার যে মনোযোগটা, তার ইচ্ছাটা, সেটা এক্সপোজ করেছেন এবং একদম ক্লিয়ার করে দিয়েছেন। এর আগে সেনাবাহিনী বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে ছিল, এটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যম বা সেনাপ্রধানের বক্তব্যে আমরা জানতাম, দেখতাম। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার সমমনা দলগুলো এবং বামপন্থী দলগুলো সবাই খুব দ্রুত নির্বাচনের পক্ষে ছিল। বাংলাদেশে কর্মসংস্থান হচ্ছে না বলে এবং বিনিয়োগ হচ্ছে না বলে ব্যবসায়ীরা এবং কর্মসংস্থান প্রত্যাশীরা, এই দুইটা গ্রুপ কিন্তু সাংঘাতিকভাবে মুখিয়ে আছে কত দ্রুত নির্বাচন হবে, রাজনৈতিক সরকার আসবে এবং তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করবেন বা নতুন করে ব্যবসা বাণিজ্য চালু করবেন। ফলে এত স্টেক হোল্ডার যারা নির্বাচন চাওয়ার পক্ষে, সেইখানে সরকারের ভেতরের কোনো সরকার বিশেষ কোনো গোষ্ঠীর ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে যদি কোনো চেষ্টা করেও থাকেন, সেটি আর এখন ফলপ্রসূ হবার কোনো সুযোগ নাই।
নিশ্চয়ই আপনি অবগত আছেন, জামায়াতে ইসলামী যেমনটি বলছে যে নির্বাচন হতে হবে জুলাই সনদ অনুযায়ী এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে তারা। নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতির দাবিকে কেন্দ্র করে সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা আছে কি? পিআর আসলে এখন অপ্রাসঙ্গিক হয়ে যাবে। অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই জন্য যে এই দাবিটা ওনারা তো ওই ঐক্যমত্য কমিশনে করেছেন। ওইখানে কিছু কিছু দল পিআর পদ্ধতির পক্ষে কথা বলেছেন, কিছু দল পিআর পদ্ধতির বিপক্ষে ছিলেন, কিছু দল আবার নিম্নকক্ষে ভোট, সরাসরি ভোটটা আগের মতোই হবে, আর উচ্চকক্ষ যদি হয় তাহলে উচ্চকক্ষটা যাতে পিআর পদ্ধতিতে হয়, সেই পিআরটা মানে ওই ভোটের পার্সেন্টেজ প্রাপ্তি সাপেক্ষে হয়, সেই দাবিটা করছিলেন। নারী আসন নিয়েও কেউ কেউ কথা বলছিলেন, কিন্তু এটা ঐক্যমত্য কমিশনে আলোচনায় যেহেতু সমাধানটা হয়নি এবং সমাধান না হলে ঐক্যমত্য কমিশন এবং সরকারের অবস্থান হচ্ছে যেই যেই বিষয়গুলোতে সব দল একমত হবে সেগুলিকে বেস ধরে এই জাতীয় সনদ হবে এবং সেটাকে ভিত্তি ধরেই সামনের নির্বাচন এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকে যাবে। আর যেখানে যেখানে একমত হবে না সেটাকেও আলাদা করে রেখে নোট অফ ডিসেন্ট কারা দিল সেটাকেও তারপরে এইটাকেও তারা তালিকাবদ্ধ রাখতে চায়। ভবিষ্যতে যারা এর পক্ষে ছিল তারা এটা নিয়ে কাজ করবে, জনমত গঠন করবে, যারা সরকারে আসবে তাদের উপর চাপ প্রয়োগ করবে এবং ভবিষ্যতে যদি মানুষ যদি তাদের এটা গ্রহণ করে জনগণ, নিশ্চয়ই যারা সরকারে আসবে তারা বাধ্য হবে। সুতরাং সবাই একমত যেসব বিষয়ে হবে না সেই বিষয়টাকে সামনে এনে সংকট ঘনীভূত করে নির্বাচন ভণ্ডুল হয় এমন পথে কেউই যাবে না। এটা দাবি করার জন্য দাবি করা, তারা জনগণকে বোঝাতে চায় যে এটা আমরা প্রস্তাব করেছিলাম, এটা এই কারণে ভালো। জনগণ যদি ভালো মনে করে এতে তাদের ভোট বাড়বে, তাদের সমর্থন বাড়বে, ভবিষ্যতে সরকারের উপর চাপ প্রয়োগ করার তাদের যে উপাদান সেটা নতুন করে যোগ হলো। কিন্তু এইটার কারণে যে নির্বাচন হবে না বা নির্বাচনে তারা যাবে না এমন নয়। আপনি যে জামাতে ইসলামের কথা বলছিলেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কিন্তু আজকে যে জামাত ইসলামের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে সেইখানে কিন্তু জামাতের আমির তো অসুস্থ, উনি হসপিটালে, জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের সাহেব তিনি কিন্তু বলছেন যে তাদের আমিরের ফেব্রুয়ারিতে দাবি করা নির্বাচনের সে দাবির বাস্তবায়ন করেছে সরকার। তাহলে তাদের দৃষ্টিতে যদি তার আমিরের দাবির বাস্তবায়ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে, তাহলে তারা সেটাকে ডিনাই করার কোনো সুযোগ নাই। এনসিপি তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের আপত্তি নেই, তবে এখন জামায়াত ইসলাম, এনসিপি এবং ইসলামপন্থী কয়েকটা দল তারা কিছুটা যদি কিন্তু তবের মধ্যে এখনো আটকে আছে। কিন্তু নির্বাচনী ট্রেন যখন যাত্রা শুরু করবে, তাদেরকে যখন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে যেতে হবে, এটাকে মহাকর্মযজ্ঞ, তখন ওই কর্মযজ্ঞ রেখে তাদের আর এই তবে যদি কিন্তুর মধ্যে থাকার কোনো সুযোগই থাকবে না। কিন্তু পিআর পদ্ধতির এই দাবির আলোচনাটা নিশ্চয়ই প্রাসঙ্গিক। আমরা যেমনটি জানি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনই মতামত দিয়েছে, যেখানে বিএনপি আপত্তি জানিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত বিষয়ে। এইটা ডিপেন্ড করে মানে হোয়াট পার্সপেক্টিভ এটা চুজ করবেন আপনি। যেমন পিআর পদ্ধতিতে বাংলাদেশে তো নাই, কিন্তু অন্যান্য বহু দেশে তো এটা প্র্যাকটিস হয়েছে। ইউরোপিয়ান উন্নত গণতান্ত্রিক মানসিকতার যে রাষ্ট্রগুলো, ওইখানে পিআর পদ্ধতি সফল হচ্ছে। কিন্তু থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো যারা পিআর পদ্ধতির দিকে গেছে, আমরা খুব উদাহরণ হিসেবে কমনলি আমাদের পাশের দেশগুলোর কথা আনি যারা আমাদের কাছাকাছি মানসিকতার বা রাজনৈতিক কালচার কাছাকাছি। যেমন ধরেন আপনি নেপালে 18 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়ে গেছে শুধু এই পিআর পদ্ধতি নির্বাচন কারণে। কারণ পিআর পদ্ধতিতে সব দলই কিছু ভোট পাইলে তারা এগেনস্টে ওই সংখ্যক আসন পেয়ে যায়, ফলে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পায় না। কোয়ালিশন গভর্নমেন্ট হয়, কয়েকদিন যেতে না যেতেই তাদের ভাগ বটরা, মত ভিন্ন মত নানান কিছু তৈরি হয়, সরকার ভেঙে যায়, ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার আগাতে পারে না। শ্রীলঙ্কায় পিআর পদ্ধতি 78-79 সালে নির্বাচন থেকে শুরু হয়েছে, 78 সালে চালু, 79 নির্বাচন পিআর পদ্ধতিতে শুরু হয়, সেখানে ডিস্ট্রিক্ট ভিত্তিক পিআর। কিন্তু তারপরও সেই দেশটিতে এমন সংকট হলো যে গণঅভ্যুত্থান হলো, তারপরে রাষ্ট্রপতি পালিয়ে যেতে বাধ্য হলো, তার নেতারা পালিয়ে যেতে বাধ্য হলো, সেখানে তাদের পুকুরে
গোসল করতে নেমে গেল জনগণ, এই অবস্থা তৈরি হলো, বাংলাদেশে শেখ হাসিনার গণভবনের মতো অবস্থা। তাহলে সেই দেশটা পিআর পদ্ধতি যদি সুফল দিতে পারত, তাহলে তো ওইরকম গণ অভ্যুত্থান, এইরকম অর্থনৈতিক মন্দা, এত কিছু দরকার হতো না। তার মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পিআর পদ্ধতিতে আরো দলীয় আনুগত্যের মধ্যে থাকা অযোগ্যদের এমপি বানানোর প্রবণতাটাও তৈরি হয়, প্লাস সরকার আনস্টেবল হয়। এখন উচ্চকক্ষের যে প্রশ্নটা, ধরেন বিএনপি বড় দল হিসেবে আওয়ামী লীগ পতিত এবং বিতাড়িত, পালিয়ে যাওয়া, আনপ্যারালাল বড় দল বিএনপি, কিন্তু তারা বড় দল হচ্ছে দল হিসেবে বড়, কিন্তু এমপির আসন সংখ্যা প্রাপ্তিতে বড়, কিন্তু ভোটের পার্সেন্টেজ বিভিন্ন ইলেকশনে তাদের কিন্তু 35-40 এরকম। এখন ধরেন এখন আওয়ামী লীগের ভোটারদের মধ্যে একটা অংশ ভোট দিবে না, বাকি অংশ যারা ভোট দিবে তারা বিভিন্ন দল বা ব্যক্তিকে পছন্দ করে এবং লোকাল পলিটিক্সের মেরুকরণ বুঝে ভোট দিবে, যে কাকে ভোট দিলে তারা ওইখানে নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে এবং নির্বিঘ্নে চলতে থাকতে পারবে। এরকম ইকুয়েশনটা লোকালি স্থানীয়ভাবে কাজ করবে অনেকের মধ্যে। সেইখানে ধরেন বিএনপি যদি 35 বা 40% বা 45% ভোটই পেল, এর থেকে তো বেশি বাংলাদেশে এক দল এইভাবে পাওয়াটা খুব সহজ না বা পসিবল না। পর তো আমরা ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছি ডক্টর সাহেব। আমরা এখানে আওয়ামী লীগকে নিষ্ক্রিয় দেখছি, আওয়ামী লীগ ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটিও কিন্তু অনিশ্চিত। সেই জায়গা থেকে বিএনপির অবস্থান বিবেচনায় আমরা এটা ধরেই নিতে পারি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি। সেখানে যদি উচ্চকক্ষে পিআর না হয়, তাহলে তো আবারও আমরা কি ওই যে দেখা যায় যে সংসদীয় যে আমরা গতিশীলতার কথা বলি, সেটিকে আমরা দেখতে পাবো? আমি সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম, কোন একটি দল যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তারপর যদি আসন ভিত্তিক বন্টন হয় উচ্চ কক্ষে, তাহলে সংসদ কতটা গতিশীল হবে? হ্যাঁ, এই আশঙ্কাটা অনেকে করছে এবং সেই আশঙ্কা থেকেই পিআর পদ্ধতিটা বেশি জোর পাচ্ছে। যে এটা বাস্তবতা যে বাংলাদেশে আসলে মূলত লার্জ স্কেলের দল ছিল দুইটা, বিএনপি এবং আওয়ামী লীগ। ঘুরে ফিরে এরা ক্ষমতায় আসতো এবং এই ক্ষমতায় আসার জন্য তৃতীয় চতুর্থ পরের ধাপের যে দুইটা দলকে এই দুইটা দল ব্যবহার করত, সেই দুইটা দল হচ্ছে জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী। সেই বিবেচনায় ধরা হতো যে বড় দুইটা দল আর তার পরের স্তরে এই দুইটা দল, এই চারটা দলের বাইরে অন্য কোনো দলের ভোটার সংখ্যার বিবেচনায় ওইভাবে কেউ খুব গুরুত্বপূর্ণ মনে করতো না। সেই অবস্থার মধ্যে ধরেন জাতীয় পার্টি ফ্যাসিবাদের সঙ্গে দীর্ঘদিন থাকা, তাদের সঙ্গে সরকার গঠন করা, এমপি মন্ত্রী এমপির পদ নেওয়া, সব করে টোরে এই দলটা ক্ষয়িষ্ণু হতে হতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর আওয়ামী লীগ পালিয়ে গেছে। তাহলে প্রথম বড় দুইটার মধ্যে একটা নাই, তার কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন নাই, ফলে তারা নির্বাচন করতে পারছে না। আর একটা দল তারা নিজেরাই ক্ষয়িষ্ণু হয়ে এবং ভাঙা গড়ার মধ্য দিয়ে গ্রুপিং পাল্টা গ্রুপিংয়ে আদালতের রায়ের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এবং তারাও শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবে কিনা সেই অনিশ্চয়তা এখনো কাটেনি, কারণ ঐক্যমত্য কমিশন কিন্তু তাদের আলোচনার জন্য ডাকেনি। তার মানে এখনো তারা নিষিদ্ধের তালিকায় আছে, কাগজে কলমে না হলেও। তৃতীয় যে বড় দল হিসেবে একমাত্র বিএনপি আছে, তার অনেক নিচে, আওয়ামী লীগ বিএনপির পরে অনেক নিচে যেরকম জামায়াত এবং ভোটের সংখ্যা বিবেচনায় জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি ছিল, সেই জামায়াত ইসলাম আছে। এরপরে এনসিপি নতুন হয়েছে এবং অন্য দল। সেই বিবেচনায় বাংলাদেশে নির্বাচন হইলে এটা সাধারণ ধারণা যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ একাই পাবে এবং তারা অনেক ব্যাপক সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে। সেই ক্ষেত্রে যদি ব্রুট মেজরিটি পায়, তাহলে তারা এই ব্রুট মেজরিটি কন্ট্রোল করতে পারবে কিনা এবং সেই ক্ষেত্রে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে কিনা, এই ভয় কিন্তু অনেকের মধ্যে আছে। কিন্তু এখন সেটা আপনি দূর করবেন কিভাবে? সেটা দূর করতে হলে ছোট দলগুলো যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়তো, তারা যদি জোট করত এবং তারা যদি বিএনপিকে নির্বাচনের পরে সংসদে এবং বাইরে চাপের মধ্যে রাখতো, সেই সক্ষমতা অর্জন করতে হবে। এখন এটা তো তো এই না যে আপনি বিএনপিকে অযৌক্তিক আইনি প্যাচ দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে বিএনপি যাতে সরকার চালাতেই না পারে। সেটাও তো কাঙ্ক্ষিত না, তাহলে তো দেশ আগাবে না, দেশ চলবে না। এখন ধরেন বিএনপি
কেন এটা চাইলো এবার পারবে না? বিএনপিকে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নির্বাচনে জেতা হয়তো বিএনপির জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে না, কারণ মানুষ ফ্লোর দিকে দৌড়ায়। যখন দেখবে বিএনপি অপ্রতিদ্বন্দ্বী বড় দল এবং তারাই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, তখন দেখবেন সাধারণ দনমনো করা যে ভোটাররা তারা কিন্তু বিজয়ের দিকে ঢলে পড়ে। প্রশাসন বা অন্যান্যরা আচরণে যাই করুক, মানসিকভাবে একটু স্বস্তি পায় যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদের সঙ্গে সম্পর্ক রেখে চললে ভবিষ্যতে তার ট্রান্সফার, পোস্টিং, তার থাকা নানা বিষয়টা একটু স্বাচ্ছন্দ্যের মধ্যে সে থাকবে, ফলে তাদেরও একটা যোগ তৈরি হয়। সব মিলিয়ে সেটা করবে। কিন্তু বিএনপি চ্যালেঞ্জ ফিল করবে, তারা বিভিন্ন যে চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়বে সেটা হলো নেক্সট টাইম তারা সরকার গঠন করলেও তাদেরকে এই জামায়াত ইসলাম, এনসিপি সহ অনেক দলগুলোর এই যে সংস্কার প্রস্তাবে তারা যেই সব বিষয়গুলা উত্থাপন করলো, তার যেটা মানা হলো বা হলো না, এই সব কিছু নিয়ে ক্রমাগত তাদের প্রশ্নের মুখে পড়তে হবে এবং জনগণকে খেপিয়ে তুলবে তারা এই সব এলিমেন্ট দিয়ে, যদি বিএনপি জনগণের মন রক্ষা করে রাষ্ট্র চালাতে না পারে। সেক্ষেত্রে বাংলাদেশের মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যেখানে জনসংখ্যা ব্যাপক, যেখানে আর্থিক সংকট আছে, যেখানে ধনী গরিবের ব্যবধান অত্যন্ত বেশি, নানান রকমের সংকট, সেইখানে দেশ চালিয়ে পপুলার থাকা এটা অলমোস্ট ইম্পসিবল, নেয়ার টু ইম্পসিবল। সেই ক্ষেত্রে বিএনপির জন্য নির্বাচনে জিতে সরকার গঠন করাটা যতটা না চ্যালেঞ্জিং হবে, তার থেকে বেশি চ্যালেঞ্জিং হবে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা। সেটা মাথায় রেখে বিএনপি যদি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী, এবং বিএনপি নিজেই যে 31 দফা প্রকাশ করে যে অঙ্গীকার করেছে সংস্কারের, তার ধারে কাছেও না থাকে, তাহলে এই ব্রুট মেজরিটি কোনো কাজে আসবে না, তাদের একক সংখ্যাগরিষ্ঠতা কোনো কাজে আসবে না। এই দলগুলো, তাদের ইনফ্লুয়েন্স এবং দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা জানে যে শেখ হাসিনার মতো ভয়াবহ দানব কিচ্ছু না যদি জনগণ এক হয়ে যায়, ছাত্র জনতা রাজনৈতিক শক্তি এক হয়ে যায়। সুতরাং বিএনপি ওইটা মাথায় রেখে, অতীতের যা ভুল আছে সেগুলি মাথায় রেখে, আওয়ামী লীগের মতো একটা বড় শক্তি কেন পালিয়ে যেতে হলো সেটা মাথায় রেখে নিজেদের সংশোধন করে যদি সরকার চালাতে পারে, তাহলে ব্রুট মেজরিটিও কোনো সংকট তৈরি করবে না। আর যদি সেটা সেই পরিবর্তন না হয়, তাহলে ব্রুট মেজরিটি না পেলেও সেই একই ঘটনা ঘটবে। ধরেন ব্রিটেনে কি লিখিত সংবিধান আছে? তারা তো রীতির মাধ্যমে অলিখিত সংবিধান দিয়ে সেই দেশ খারাপ চলছে। এখন আপনি খালি সংবিধান চেঞ্জ করতে চান, আপনি শুধু নতুন নতুন নীতিমালা যোগ করতে চান, সেটা মানার মানসিকতা যদি এই দেশে না আসে, যদি রাজনীতিবিদদের এবং আমলা সহ বিচার বিভাগ, সাংবাদিক, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান, তাদের মধ্যে যদি মানসিকতার পরিবর্তন না আসে, প্রো পিপল এবং প্রো কান্ট্রি হয়, কেউ যদি বাংলাদেশপন্থী না হয়, অমুকপন্থী তমুকপন্থী থাকে, তাহলে এই সব আইন পরিবর্তন এইটা করে কিচ্ছু হবে না। মূলত লাগবে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষাকে রেসপেক্ট করতে হবে। সেটা রেসপেক্ট করে যারা ভবিষ্যতে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে আসবে এবং ওইটা মাথায় রেখে চলবে, তারা টিকবে এবং ভালো করবে। না টিকলে চলে যাবে। কিন্তু আমাদের আত্ম উপলব্ধি হয়েছে কি? গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে পরিবর্তনটা কি চোখে পড়ে? হাসিনার পতনের রাজনৈতিক শিক্ষা কি? আত্ম উপলব্ধি হয়েছে। নেগেটিভ প্রচারণা এখানে এত বেশি হয় যে আমরা খারাপটাকে দেখি। এই যে ঐক্যমত্য কমিশনে 19টার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একদম সব দল একমত হয়ে সিদ্ধান্ত নিতে পারলো, এটা বাংলাদেশে অতীতে কখনো হয়েছে? এই যে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়ে আবার বলেছে ঠিক আছে আমার নোটটা রাখেন কিন্তু এগিয়ে যান, এটা একটা পজিটিভ ভাইব। তো এই যে প্রধানমন্ত্রীকে শুধু সালাম করে যে কেউ রাষ্ট্রপতি হয়ে যেতে পারতো, সেইখানে নতুন বন্দোবস্ত যেটা আসছে, সেখানে রাষ্ট্রপতিকেও অন্তত এমপিদের গোপন ভোটেও যদি নির্বাচিত হতে হয়, যে প্রস্তাব বিএনপি দিয়েছে, অন্যরা যদি একমত হয় এতে, এবং সেখানে যদি 70 অনুচ্ছেদের ওই যে রেস্ট্রিকশন সেগুলা উঠে যাওয়ার কারণে এমপিরা গোপন ব্যালটে ভোট দিতে পারে এবং নিজের দলের বিরুদ্ধে বিষয়ে ভোট দিতে পারবে, সেই স্বাধীনতাটা তারা পেয়ে গেল। তাদের বিবেক এবং মেরুদণ্ডটা যদি একটু খাটায় তাহলে তো এটা সম্ভব। ফলে অনেক পজিটিভ চেঞ্জ এসছে। মানুষের ভোটের অধিকার
ফ্যাসিবাদ হওয়ার পেছনের এক নম্বর উপাদান ছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া। ভোটের অধিকার কেড়ে না নিতে পারলে তো 14 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, সুতরাং ফ্যাসিবাদ হতো কি করে? আওয়ামী লীগ তো ফ্যাসিবাদ হয়েছে মূলত 14 সালের নির্বাচনের পরে ধীরে ধীরে। তার আগে পর্যন্ত তো ফ্যাসিবাদ ছিল না, তারা নিপীড়নকারী ছিল, নিপীড়ক সরকার ছিল, কিন্তু ফ্যাসিবাদ হয়ে ওঠেনি 14 আগ পর্যন্ত। যেই 14তে তারা বিনা ভোটে ক্ষমতায় চলে আসলো, তারা ফ্যাসিবাদ হয়ে উঠলো। তারা একটা রাতের ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় গেল, তারা আরো অপ্রতিরোধ্য হয়ে উঠলো। তারা 24-এর একটা আমিরামি ভোটের মাধ্যমে আবার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখলো। তারা অপ্রতিদ্বন্দ্বী ভাবলো নিজেদের, দানবীয় ভাবলো নিজেদেরকে সেই পর্যায়ে। ফলে এই যে পর্যায়ক্রমে যে ফ্যাসিবাদ হয়ে ওঠা, সেটা তো ভোটের অধিকার মানুষের হাতে না থাকার জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসাতে মানুষের হাতে তো ভোটের অধিকারটা চলে গেল। যারাই রাষ্ট্র পরিচালনায় আসবে তারা যদি ঠিকভাবে কাজ না করে, পাবলিক পালস যদি না বোঝে, পাবলিক উইলকে যদি তারা সম্মান না জানায়, তাহলে 5 বছর পরে তারা এমনভাবে বিদায় নিবে যে সেই বিদায়ের কোনো মা বাপ থাকবে না। তাহলে কি হলো? মানুষের হাতে ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারলে তারা চোর হলো, বিচার হবে। টাকা লুটপাট করে পাচার করলে তার এক সময় বিচার হবে। তারা মানুষকে মানুষ বলে গণ্য না করলে, দেশের স্বার্থ বিরোধী কাজ না করলে মানুষ তাদের রায়টা ভোটের মাধ্যমে দিবে, তারা সরকার পরিচালনায় থাকতে পারবে না। আলটিমেটলি সেই বিরোধী দলে যাবে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এগুলি কি মাথায় রাখতে হবে না? বাংলাদেশের মানুষের হাতে এই যে ভোটের অধিকারটা যে ফিরিয়ে দেওয়া গেল, এটা তো বিশাল এক অর্জন। জনগণের কাছে ভোটের অধিকার ফিরে এলো, কিন্তু জনগণের কাছে উপলব্ধির কথা বলি, তো যদি আমরা বিকল্পের কথা বলি, উপযুক্ত বিকল্প থাকবে কি নির্বাচনে? হ্যাঁ, অবশ্যই থাকবে। আরো একটু উপলব্ধির কথা আপনাকে আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে 4.5 দশকের পুরনো দল বিএনপি। বিএনপিকে অতীতের ইতিহাস ঘেঁটে দেখবেন নানান সংকটের মধ্যে এই দলটা পড়েছে, কিন্তু এই সময় এই দল আওয়ামী লীগ পলাতক, নিষিদ্ধ, পতিত, অপ্রতিরোধ্য বড় একটা দল এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার মতো একটা আবহ তৈরি হয়েছে। সেই অবস্থায়ও এই দলটা 10,000-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কার করেছে বা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কোথাও কোথাও হয়তো পারফেক্টলি যত দরকার তত হয়তো হয়নি, এই সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু 45 বছরের টোটাল বহিষ্কারের সংখ্যা আপনি 10,000 পাবেন না। তাহলে যদি উপলব্ধি না আসতো, তাদের ভেতরে যদি এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি না হতো, তারা যদি জনগণের পালসটা না বুঝতো, তাহলে এই অল্প সময়ের মধ্যে 10 মাসে 10,000 লোককে বহিষ্কার করতো। তাহলে কি পরিবর্তনের আকাঙ্ক্ষা শুধুমাত্র শীর্ষ নেতাদেরই হয়েছে? কেন্দ্রের পরিবর্তনের আকাঙ্ক্ষা কিংবা আত্ম উপলব্ধির জায়গাটা তৈরি হয়েছে কিনা? আমরা কেন্দ্রের সাথে তৃণমূলের এই পার্থক্যটা কেন দেখছি, বা কেন্দ্রের নির্দেশ তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন? সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশপ্রতীকের প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সায়ন্ত, যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করছিলেন যে বিএনপির গণঅভ্যুত্থানের পর উপলব্ধি হয়েছে, কিন্তু বাস্তবতা আসলে আমরা কি দেখছি? উপলব্ধি কি শুধু শীর্ষ নেতৃত্বের হয়েছে? তৃণমূল পর্যন্ত সেই আত্মশুদ্ধি কিংবা উপলব্ধির জায়গাটা পৌঁছেছে কি? না, আমি আলোচনার মধ্যে শুরুতে একটা দলের কথা বলছি, কিন্তু শুধু বিএনপির উপলব্ধি হয়েছে তা না, সব দলেরই যারা এখানে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি কম বেশি উপলব্ধি হয়েছে, এবং যে যার মতো প্রত্যেকেই তো জনগণের কাছে নিজেকে উপস্থাপন করছে এবং সংস্কারের পক্ষে সবাই যে যার বক্তব্য তুলে ধরছে। কেন উপলব্ধি না হলে, নিজেদের পরিবর্তন করবার যে আকাঙ্ক্ষা সেটা তৈরি না হলে এটা আসবে কেন? এখন এটা সত্য যে বিএনপির লিডারশিপ বা টপ লিডারশিপ যা চায়, সেটা যদি তৃণমূল পর্যন্ত সবাই চাইতো, তাইলে তো 10,000-এর উপরে মানুষকে বহিষ্কার করতে হতো না। বহিষ্কার করতে হতো, করেছে যে এর মাধ্যমে এই দল মূলত স্বীকার করে নিল যে তার দলে এই সব অন্যায় অপরাধের যে অভিযোগ সেটা হচ্ছে এবং তারা কঠোর হাতে সেটা দমনের চেষ্টা করছে। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মতো এরকম একটা সমস্যা সংকটপূর্ণ একটা দেশ, আমাদের এখানে মরালিটি দুর্বল হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, গোটা ব্যবস্থা সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। সেইখানে বিএনপি তো একটা দল হিসেবে এরা তো এই সিস্টেমের বাইরের না, যেখানে ইমামরা পর্যন্ত, একটা জাতীয় মসজিদের ইমাম পালিয়ে চলে যেতে হলো কেন পট পরিবর্তনের পরে? ইমামরা পর্যন্ত এর বাইরে থাকতে পারেনি, শিক্ষকরা এর বাইরে থাকতে পারেনি, চিকিৎসকরা, সাংবাদিকরা কেউ বাইরে থাকতে পারেনি। রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যেও তো এরকম নানান রকমের অসৎ
উদ্দেশ্যপূর্ণ লোকজন আগেও ছিল, এখনো আছে, সেটা কমানোর চেষ্টা হচ্ছে। টপ লিডারশিপ থেকে যেহেতু বিএনপিকে আপনাকে বিএনপি বা এই ধরনের পাওয়ার পলিটিক্স করা দলগুলোকে আপনি যদি ধর্মভিত্তিক দলের ছাঁচে ফেলেন পারবেন না। তাদের চেইন অফ কমান্ড যেরকম থাকে, নির্দেশনা যেরকম থাকে, বিএনপির সেরকম হবে না। আবার বামপন্থী ক্যাডার ভিত্তিক রাজনীতির যেই ফ্রেমওয়ার্ক, সেটার মধ্যে আপনি বিএনপিকে ফেলতে পারবেন না। একটা উদারপন্থী, মধ্যপন্থী, গণতান্ত্রিক, পাওয়ার পলিটিক্স করা পুঁজিবাদী একটা দল, তার মধ্যে যা যা খারাপ ভালো উপাদান থাকে সব বিএনপির মধ্যে আছে। এখন খারাপ উপাদান যেগুলো আছে সেটা উপর থেকে নির্দেশ দিলেই তৃণমূল পর্যন্ত সবাই মেনে নিবে, তাহলে একটা ফেরেস্তার দল হয়ে যেত, এটা তো মানুষের দল থাকতো না। সেটা সম্ভব না। কিন্তু দল হিসেবে শীর্ষ পর্যায়ে থেকে নিয়ন্ত্রণ আছে। জামায়াতের মতো একটা ধর্মভিত্তিক দল, তাদেরও তো অনেকে অপরাধ করছে, বহিষ্কার করছে, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, সংখ্যায় হয়তো কম কিন্তু হচ্ছে, তো তারাও ব্যবস্থা নিচ্ছে। এনসিপি নতুন দল, যারা গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তর বয়ান নিয়ে সামলে আসছে, তাদের মধ্যে নানান রকমের স্খলন ঘটছে, তারা ব্যবস্থা নিচ্ছে এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ইতিমধ্যে উঠছে। ফলে উপলব্ধি না আসলে তো দলের নেতাকর্মীর বিরুদ্ধে এই ব্যবস্থাটা এরা নিত না। আগে তো এরকম ব্যবস্থা নেওয়া কেন্দ্রের নির্দেশ যদি তৃণমূল না শোনে, তাহলে নির্বাচনের পর সেই তৃণমূল আরো বেপরোয়া হয়ে উঠবে কিনা? না, কেন্দ্রের নির্দেশ তৃণমূল না শুনে এটা আবার জেনারেলাইজ কথা হয়ে গেল। বিএনপির আপনার সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড লেভেল বা ইউনিয়নের ওয়ার্ড লেভেল পর্যন্ত মূল দল এবং অঙ্গ সংগঠন মিলে কি পরিমাণ পদধারী নেতা তার ধারণা আছে আপনার? তাহলে তার মধ্যে বেশিরভাগই এখনো পর্যন্ত কেন্দ্রের নির্দেশ মানছে, কারণ তারা ভয়ে থাকে যে আমি নির্দেশ না মানলে তো আমার পদটা থাকবে না, বা আমার থেকে শক্তিশালীরাই চলে গেছে। গাজীপুর মহানগরের আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট বা আহ্বায়ক লেভেলের লোকজনকে পর্যন্ত ছাড়া হয় নাই, কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। সেইখানে ওরা তো ভয়ে থাকে, ফলে বেশিরভাগই সংযত হচ্ছে বা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যাতে অভিযোগ না ওঠে। তার মধ্যে কেউ কেউ করছে, ধরা পড়ছে, যারা সব তো ধরাও পড়ে না। এখন এইভাবে ধরা পড়া সম্ভব না। কিন্তু আপনি যেটা বলছেন যে ক্ষমতা আসলে আরো অপ্রতিরোধ্য হবে কিনা, ক্ষমতা আসলে অপ্রতিরোধ্য হবে না যদি সেন্ট্রাল লিডারশিপ বা সরকার পরিচালনায় যারা থাকবে তাদের যদি এইরকম এখনকার যে আকাঙ্ক্ষা, চেষ্টা এবং যে পজিশনটা থাকে এটা অব্যাহত থাকে। কারণ তখন তারা প্রশাসনকে নির্দেশ দিতে পারবে যে আমার দলের হইল, সরকারি দলের হইল কোনো অপরাধী পার পাবে না, কাউকে যেন ছাড়ানো হয়। এই নির্দেশটা যদি প্রশাসনের উপরে ট্রুলি থাকে, তারা যদি সৎ রাষ্ট্র পরিচালক হিসেবে নিজেদের প্রমাণ করতে চান, তাহলে দলীয় তৃণমূলের কর্মীরা চাইলে আরো কম পারবে। কারণ এখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের মনোবল ভাঙা, তাদের মধ্যে এক অংশ পালিয়ে গেছে, কেউ কেউ আওয়ামী ফ্যাসিবাদ পন্থী, তারা চাকরি টিকানোর জন্য কোনো রকমভাবে টিকে আছে। তারা এমন কোনো ঝুঁকি নেয় না কাউকে গ্রেফতার করতে বা কিছু করতে, যেটা করতে গেলেই তার অতীতটা সামনে নিয়ে আসবে যে ও ফ্যাসিবাদ, ওই সময় আমাদের নিপীড়ন করেছিল, তার আরাখানায় ছিল, ওইখানকার রেকর্ড সামনে চলে আসবে। সে মনে করে আমি চুপচাপ চাকরিটা করে যাই, কাউকে খেপে এরকম করব না, এরকম একটা ভূমিকা কোনো কোনো পুলিশ তো নিচ্ছে। ফলে এখন প্রশাসন যতটা সক্রিয়ভাবে এটা দমন করার দিকে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল সেটা পারছে না বা করছে না। দল ক্ষমতায় আসলে যদি সেন্ট্রাল লিডারশিপ মনে করে তার দলের কাউকে ছাড় দিবে না, এটা সম্ভব। এখন যদি তখনও ছাড় পায় তাহলে বুঝতে হবে যে সেন্ট্রাল লিডারশিপ যেটা বলছে সেটা তারা চাচ্ছে না বা করছে না। এখনো তো ব্যবস্থা নিচ্ছে ডাক্তার সায়ন্ত, আপনি বলছিলেন যে 10,000-এর বেশি ব্যবস্থা ইতিমধ্যে বিএনপি নিয়েছে এবং নিশ্চয়ই আপনি অবগত আছেন। বিগত সময়ের পরিসংখ্যান যদি আমরা তুলে ধরি, গণঅভ্যুত্থানের পরবর্তী যতগুলো রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে তার মধ্যে 92% বিএনপি নেতাকর্মী জড়িত এবং অন্তর্কুন্দলের ঘটনায় আমরা দেখেছি যে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে। হ্যাঁ, বিএনপি এদেশের সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, সবচেয়ে বড় দল। 18 বছর ধরে বিএনপি কিন্তু নিপীড়িত। বিএনপির সমান নিপীড়িত আর কোনো দল আপনি এদেশে দেখাতে পারবেন? দল যেরকম বড়, নিপীড়নের যে ডিউরেশন সেটাও বড়। 1/11-এ বিএনপি যে পরিমাণ নিগৃহীত হয়েছে, নিপীড়িত হয়েছে, যে পরিমাণ টর্চার্ড হয়েছে, সেটা আর কে হয়েছে বাংলাদেশে? ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট হিসেবে সব নজর, সব টার্গেট তো ছিল বিএনপি।
5 বছর সরকার চালিয়েছিল, 2001 থেকে 2005 পর্যন্ত এটাকে বলাই হতো বিএনপি জামাত সরকার। আওয়ামী লীগ এবং তাদের লাইনের লোকজন ঘুরিয়ে নিয়ে বলতো জামাত বিএনপি সরকার। সেইখানে সেই সরকার পতনের, সেই সরকার তাদের পরে 111 যখন আসলো, সেই সময় জামায়াত হয়ে গেল দুধে ধোয়া তুলসী পাতা, এবং সরকার তাদের একজন নেতাকর্মীকে কোনোভাবে টাচ করলো না। সমস্ত নিপীড়নটা পড়লো গিয়ে বিএনপির উপরে। তাহলে বিএনপির নেতাকর্মীদের নিপীড়নের শুরু কিন্তু সেই 111 থেকে, 2006 সাল থেকে। তারপর থেকে তাদের টপ লিডারশিপ থেকে শুরু করে তৃণমূলের একদম সবচেয়ে সাধারণ কর্মীটা পর্যন্ত তাদের শুধুমাত্র বিএনপি করে। এই পরিচয়ের থেকে বাইরে আর কিছু দরকার হতো না নিপীড়িত হবার জন্য বা টর্চারের মুখে পড়ার জন্য। এখন সেই দলের মধ্যে খারাপ ভালো মিলিয়ে আছে। যারা একটু মানসিকভাবে সৎ না, যারা রাজনীতিক মানুষের জন্য বা দেশের জন্য করার মানসিকতা ধারণ করে না, ওরকম কিছু অংশ সব দলেই থাকে। বিএনপি বড় দল বলে হয়তো তার সংখ্যাটা বেশি। আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে একটা বিষয় নিয়ে আপনার মতামত জানতেই চাই। আপনি অনুষ্ঠানের বিরতিতে বলছিলেন যে আজকের দিনে গত বছর আপনি জেল থেকে মুক্ত হয়েছিলেন এবং শুধুমাত্র মত প্রকাশের জন্য কিভাবে আসলে ফ্যাসিবাদী সরকারের অন্যায় নিপীড়ন আপনাকে সহ্য করতে হয়েছে, সেই সময় স্মৃতিচারণ করতে করতে আপনার চোখও ভিজে যাচ্ছিল। একটু জানতে চাই 2-4 লাইনে। আসলে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদ কায়েম করতে করতে এতটাই দানবীয় হয়ে উঠেছিল যে তারা আর কোনো কিছুই সহ্য করতে পারছিল না। আমি ব্যক্তিগতভাবে কোনো দলীয় পদ ধারণ করি না, এটা সত্য। আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে সমর্থন করি এবং আমার অনেক কথাই বিএনপির পক্ষে যায়। কিন্তু তার থেকে বেশি সত্য যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে অগণতান্ত্রিক মানবাধিকার হরণ, ভোটের অধিকার হরণ সহ তাদের যে টাকা লুটপাট, যেসব অগ্রহণযোগ্য, সেটার সমালোচনাটা আমি বেশি করতাম। সেটা গ্রহণ করতে না পারায় তারা আমাকে নানান রকমের ক্ষতির মুখে ফেলেছে। আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, সেখানে 16 বছর আমাকে কোনো প্রমোশন দেয় নাই, একবার চাকরিচ্যুত করেছে, একবার সাসপেনশনে দিয়েছে, ইনক্রিমেন্ট দেয় নাই, নানানভাবে করেছে, এনবিআর ঝামেলা করেছে, পুলিশি ঝামেলার মধ্যে পড়েছি, নানান রকমের তদন্ত হয়েছে আমার বিরুদ্ধে। এত কিছুর পরেও পালিয়ে থেকেছি। 2023 সালের 28 অক্টোবর যে মিটিং বন্ডুল করে দিল পুলিশ এবং আওয়ামী লীগ মিলে, সেখানে অনেক মারা গেল বেশ কয়েকজন। তারপরে 2 মাস আমি আমার চেম্বার করতে পারিনি। আমি একজন চিকিৎসক, আমি আমার চেম্বার করতে পারিনি। সর্বশেষ আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনকে হত্যা করবার পরের দিন আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি এবং আমি গায়বানা জানাজা পড়তে যাই। সেখান থেকে বায়াতুল মোকাররমের সামনে থেকে ধরে নিয়ে যায়। সেখানে থানায় অবর্ণনীয় যে পরিবেশ, সেখানে পুলিশের যেই দুর্ব্যবহার, সেগুলোর মুখোমুখি হয়েছি। আদালতে যেই পরিবেশ, তার মুখোমুখি হয়েছি। সর্বশেষ জেলে গিয়েছি। এবং আমার সবচেয়ে বড় কষ্ট ছিল যেটা, সেটা হলো আমরা তখন ভাবতাম ওইখানে যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন না হলে শেখ হাসিনার আরও দানব হয়ে উঠবে। কারণ লেথাল উইপন ব্যবহার করে এইভাবে মানুষ মারার নির্দেশ যে দিতে পারে, সে যদি টিকে যায় তাহলে কত বড় দানব হতে পারে। তাহলে কত বছরে বা কত দিনে জেল থেকে ছাড়া পাবো, সেই বিষয়টা আমাদের কাছে একেবারেই আনসার্টেন ছিল। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে হয়তো অনেক দিন জেলে থাকলাম, যদি আয়নাঘর বা গুমটুমের মতো কিছু নাও ঘটে বা মারা না যাই, বের হয়ে আসি, সময় লাগবে। বের হয়ে এসে দেখবো আমার বিশ্ববিদ্যালয়ের চাকরিটা আমি ফেরত পাবো না। বের হয়ে এসে দেখবো আমার 2টা শিশু সন্তান, তারা একা হয়ে পড়েছে, তাদের লাইফটা ভালনারেবল হয়ে যাবে। আমার সারাক্ষণ প্রতিটা দিন, বিশেষ করে রাত 8টার 7টার সময় যেমন লকেপে ঢুকাতো, দিনের বেলা তো ওইখানে ডিভিশনে ছিলাম, বিএনপির সিনিয়র নেতারা ছিলেন, জামাতের নেতা, অরাজনৈতিক অনেকে ছিলেন, গল্প কথা নানান বিষয় নিয়ে রেডিওর খবর শুনে একভাবে সময়টা কাটতো। কিন্তু যখন লকআপে, মানে আমার ডিভিশনে তো আলাদা রুম থাকে প্রত্যেক আসামির জন্য, যখন তালা মেরে দিত, সেটা বড় একটা রুম, অ্যাটাচ বাথরুম আছে, খাট আছে, চৌকি আছে, টেবিল আছে, চেয়ার টেবিল আছে, কিন্তু একা তো, কতটা ভয়াবহতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই একা সারা রাত ধরে ঘুম আসতো না, শুধু আমার সন্তান 2টার কথা ভেবে আর দেশের কথা ভেবে। একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশার প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।